আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। পরিমনির সংবাদ সম্মেলনের পরই সকালে মামলা গ্রহণ। দুপুরে প্রধান আসামি নাসির সহ 5 জনকে গ্রেফতার করল পুলিশ। দেশি বিদেশি মদ সহ মাদক জব্দ, সংসদেও আলোচনায় পরি। দেশে 1 মাস পর করোনায় সর্বোচ্চ 54 জনের মৃত্যু, শনাক্ত 3000-এর বেশি। চট্টগ্রামেও ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত, সিনোফার্ম ফাইজারের টিকা প্রয়োগ শুরু 19 জুন। কিডনি ও লিভার জটিলতায় বারবার জ্বরে ভুগছেন বেগম জিয়া, দ্রুত উন্নত চিকিৎসার তাগিদ মির্জা ফখরুলের। জন্মদিন নিয়ে রিটকে কটাক্ষ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনির সংবাদ সম্মেলনের পরই নড়ে চড়ে বসেছে পুলিশ। ধর্ষণ হত্যা চেষ্টা ঘটনার 4 দিন পর ব্যবসায়ী নাসির উদ্দিন ও ঘটনার দিন পরিমনির সঙ্গী অমিত সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি মদ সহ অন্যান্য মাদকদ্রব্য। আমি না কথাগুলো বলতে, আমি লাইনগুলো কেমনে বলবো আমি বলতে পারতেছি না। রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন পরিমনি। এরপর রাত 10:30টায় বনানীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান তিনি। এর পরপরই টনক নড়ে পুলিশের। পাগল হয়ে গেছি ভাইয়া। সোমবার সকাল না হতেই সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ 6 জনের নামে মামলা গ্রহণ করা হয়। দুপুর নাগাদ রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে নাসির উদ্দিন সহ 5 আসামিকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। বাড়িটির 3য় তলার একটি ফ্ল্যাট থেকে মামলার ইজাহারভুক্ত আরেক আসামি অমিকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় আরও 3 নারীকে। জব্দ করা হয় দেশি বিদেশি মদ সহ অন্যান্য মাদকদ্রব্য। আমরা যখন এই বাসাটা যখন অভিযান চালালাম, সেখানে এসে আমরা ওই যে সাভারে এফআইআরভুক্ত যে আসামি 2 জন, তারা 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। পাশে আরও 3 জন রক্ষিতা ছিল, 3 জন রক্ষিতাকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের প্রেক্ষিতে 5 জন গ্রেপ্তার হয়েছে এবং তারা মাদকও পাওয়া গেছে। পুলিশ বলছে এই বাসায় প্রতিদিন ডিজে পার্টির আয়োজন করতেন নাসির। উঠতি বয়সী তরুণীদের দিয়ে অনৈতিক কার্যকলাপ করানো হতো। বাড়িটিতে যাতায়াত ছিল অনেকের। যারা এভাবে রাতের বেলা এই অন্ধকারে বিভিন্ন ক্লাবে গিয়ে উঠতি বয়সী মেয়েদেরকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চালায়, তাদের বিরুদ্ধে আমাদের এখন থেকে আমাদের কমিশনার স্যারের নির্দেশ যে ঢাকা শহরে গুলশান, বনানী বিভিন্ন এলাকাতে রাত 8টা, 9টা, 10টার পরে কোনো যদি উঠতি বয়সী মেয়ে ক্লাবে গিয়ে ডিজে পার্টির নামে অনাচার করে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। প্রধান আসামি নাসির উদ্দিন সহ গ্রেফতারকৃতদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে পরিমনির ইস্যুতে আলোচনা হলো সংসদেও। 2021-22 অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, পরিমনি বিচার না পেয়েই মৃত্যু পথযাত্রী হয়েছেন। এই শিল্পীর অভিযোগ আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। দেশে করোনায় 1 মাস পর একদিনে সর্বোচ্চ 54 জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন 3500-এর বেশি। রাজশাহী মেডিকেলে সবশেষ 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। দেশের সীমান্তবর্তী এলাকা ছাড়াও আশপাশের জেলাগুলোতে করোনা সংক্রমণের হার এখন ঊর্ধ্বমুখী। রোগীর চাপে দিন দিন প্রকট হচ্ছে আইসিইউ সংকট। এদিকে আগামী 19 জুন থেকে আবারও করোনা টিকা প্রয়োগ শুরু হবে। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর মিছিল। হাসপাতালগুলোতে শয্যা সংকট প্রকট। এতে ধীরে ধীরে সংক্রমণের উচ্চমাত্রা সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 6, নাটোরের 2 ও মেহেরপুরের 1 জন রয়েছে। ওষুধ লিখে দিল, বললো যে আমাদের ওয়ার্ডে তো কোনো সিট নাই। আমাকে ভর্তি নিল না, এখানে বারান্দাতে এইভাবে এই জায়গাতে শুয়ে থেকে আমরা ঘুরে বাড়ি চলে গেছি। নওগাঁয় লকডাউন দিয়েও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা থামানো যাচ্ছে না। গত 24 ঘন্টায় 107 জন করোনা আক্রান্ত হয়েছে, মারা গেছেন 3 জন। জেলার হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড না থাকায় আক্রান্তদের চিকিৎসা নিতে হচ্ছে নিজ বাড়িতেই। করোনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। সিভিল সার্জনের তথ্য মতে জেলায় গত 24 ঘন্টায় 225 জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। সংক্রমণের হার 9.4%। শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারতেছেন, এটার জন্য এখানে নিয়ে আসি। টেস্ট করে দেখে কেউ করোনা পজিটিভ পেয়েছে। খুলনায় ক্রমেই বাড়ছে রোগীর চাপ। 20টি আইসিইউতে সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি হাই ফ্লো অক্সিজেনের সংকটে ভুগছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে সাতক্ষীরায় রোগীর চাপ ঠেকাতে বাড়ানো হয়েছে নার্সের সংখ্যা। আইসিইউর অভাবে রোগী মারা যাচ্ছে বলে দাবি স্বজনদের। এখানে আইসিইউতে কোনো বেড থাকা যাচ্ছে না। অলরেডি আমরা 8টা বেড চেয়ে আমরা আবেদন জানাইছি। বেড়েই চলেছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় আক্রান্তের সংখ্যা। একদিনে শনাক্তের হার জেলায় 43.18%। মারা গেছেন একজন। এছাড়া গত 24 ঘন্টায় সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামে নমুনা পরীক্ষায় 14 জন ও ঠাকুরগাঁয়ে 42 জন আক্রান্ত হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। করোনার দ্বিতীয় ঢেউয়ে সীমান্তের বিভিন্ন জেলায় ভারতীয় ধরন শনাক্তের পর এবার চট্টগ্রামেও মিলল ডেল্টা ভ্যারিয়েন্ট। এ অবস্থায় বন্দর নগরীকে ঝুঁকি হিসেবে দেখছেন চট্টগ্রামের সিভিল সার্জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষা করে 2টি ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়। এদিকে 15 দিনের ব্যবধানে হঠাৎ আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা বাড়ায় চিন্তিত চিকিৎসকরা। শ্বাসকষ্ট, কাশি ও জ্বর নিয়ে 50 বছর বয়সী জসিমউদ্দিনকে আনা হয় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। আগের চেয়ে মেডিকেলের করোনা ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনা সেন্ট নিয়ে ওইটা পরীক্ষা করার পরে বলছে কোভিড-19 আছে ওনার শরীরে। আমরা করোনা ওয়ার্ডে ভর্তি করাইছি। নিঃশ্বাস নিতে পারতেছেন, এটার জন্য এখানে নিয়ে আসি। আসার পরে করোনা টেস্ট করছে, পজিটিভ আসছে। গত 15 দিনে চট্টগ্রামে আক্রান্তের হার 12% মধ্যে ছিল, কিন্তু সোমবার হুট করে দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে 24%। বেড়েছে মৃত্যুর হারও। এতে চাপ বেড়েছে আইসিইউতে। মেডিকেল পরিচালকের দাবি, উদ্বেগের কারণ নাই, প্রস্তুত আছে কোভিড রোগীদের জন্য 300 শয্যা। 10টা বেডে 5টা পেশেন্ট আছে, আরও 5টা আইসিইউ আছে বেড আমাদের। আর আমাদের কোভিড ডেডিকেটেড ডায়ালাইসিস যে 3টা বেড আছে সেটাও আছে, রেডি আছে। এই সব মিলিয়ে আমাদের যে ব্যবস্থাপনা যেটা আছে, আমরা প্রস্তুত আছি এই ধরনের পরিস্থিতির জন্য। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে 42টি নমুনা পরীক্ষা করে 2টিতে পাওয়া যায় ভারতীয় ভেরিয়েন্ট। এতে চট্টগ্রামে করোনা ঝুঁকি বাড়ছে বলে জানান সিভিল সার্জন। চট্টগ্রামে ভারতীয় ভেরিয়েন্টের আবির্ভাব ঘটেছে, অর্থাৎ সংক্রমণ শুরু হয়েছে। এই সংক্রমণ যেহেতু শুরু হয়েছে, জরুরি ভিত্তিতে আমরা সরকারকে বলবো যে এই পদক্ষেপ নেওয়ার জন্য। সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে আমাদের অনুরোধ, মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলে এবং মাস্কের কোনো বিকল্প নাই। চট্টগ্রামে সরকারি বেসরকারি মিলিয়ে 1600 করোনা শয্যা ও 26টি হাসপাতালে আছে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা। চট্টগ্রামে এ পর্যন্ত 643 জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্তের সংখ্যা 55,000-এর বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার কিডনি ও লিভার ঠিকমতো কাজ করছে না। এ কারণে তিনি বারবার জ্বরে আক্রান্ত হচ্ছেন। রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল। বেগম জিয়া করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন মাসখানেক ধরেই, এমন তথ্য গণমাধ্যমকে জানানো হচ্ছিল বিএনপির পক্ষ থেকে। সঙ্গত কারণে 1.5 মাস পেরিয়ে গেলেও এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারছেন না দলটির চেয়ারপারসন। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আবারও সামনে আসে বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়টি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার কিডনি ও লিভার ঠিকমতো কাজ করছে না। তার কিডনি ইজ নট ফাংশনিং প্রপারলি, লিভারও ঠিকভাবে কাজ করছে না, যে কারণে আপনার জ্বর চলে গেলে আবার আপনার হচ্ছে তার জ্বর আসছে বিভিন্নভাবে। আবারও গতকাল তার জ্বর এসেছিল, আপনার জানেন, পত্রিকার লিখেছে অনেকেই। সংবাদ সম্মেলনে বেগম জিয়ার জন্মদিন ইস্যু নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। বলেন, দেশে রাজনীতি নেই বলেই এসব বিষয়কে ইস্যু করা হচ্ছে। ওনার জন্মদিনের ব্যাপারে কি আছে না আছে এটা তো তাদের দায়িত্ব না। জুডিশিয়ারি কিন্তু এটাকে আমলেই নেওয়া উচিত ছিল না। এটাকে ইস্যু হতে পারে না, পলিটিক্যাল ইস্যু হতে পারে না। হ্যাঁ, এখন পার্টিকুলার একটা ডেটে কেউ জন্ম নিতে পারবে না, এটা একটা ঘোষণা দিয়ে দিলেই তো হয়ে যায়। হিসাব করেই আপনাকে ওই সন্তানের জন্ম দেওয়ার কথা চিন্তা করতে হবে। মাসখানেক আগে বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও আইনি জটিলতায় তা আটকে যায়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। দেশে জমি কিনে প্রতারণার শিকার হচ্ছেন প্রবাসীরা। কল্যাণ সেলে অভিযোগের পাহাড়। এখনই ব্যবস্থা না নিলে বিনিয়োগে আগ্রহ হারানোর শঙ্কা। গ্রাহক সেজে মোবাইল ব্যাংকিংয়ের রেজিস্ট্রার খাতার ভিডিও করে মুহূর্তেই পাঠিয়ে দেওয়া হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থানরত মূল প্রতারকদের কাছে। এরপর সেই নাম্বারের টাকা স্থানান্তর হয়ে যায় প্রতারকদের অ্যাকাউন্টে। এভাবে প্রতিদিন সাধারণ মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। টাকা পাঠিয়ে দাও, 1000 টাকা পাঠিয়ে দাও।
প্রতারক চক্রের চট্টগ্রামের হোতা হামিদুল বিভিন্ন বিকাশ এজেন্টের কাছে গ্রাহক সেজে যাওয়ার পর একের পর এক রেজিস্টার ভিডিও করছে, আবার সেই ভিডিও মুহূর্তের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে মাগুরা ভিত্তিক এই প্রতারক চক্রের গডফাদারদের কাছে। এজেন্ট সেজে যাইতাম, যে কাস্টমারের থেকে টাকা পাঠাইতাম কাস্টমার সেজে, তখন ওই নাম্বারটা তুলে আমি মাগুরাতে পাঠাই দিতাম। যারা পিনকোড দিত তাদের টাকাটা চলে আসতো, যারা পিনকোড না দিত তাদের টাকাটা যাইতো না। চট্টগ্রাম থেকে হামিদুলকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী মাগুরায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে আটক মিটুনবালা সহ দুজনকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। আর এই জিজ্ঞাসাবাদে বের হয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। যে নাম্বারটাতে টাকা পাঠানো হচ্ছে সেই নাম্বারটাতে ফোন করে তারা বিকাশের অফিসার সেজে বা স্টাফ সেজে কোড নাম্বারটা চায়। কোড নাম্বারটা নেওয়ার পর তাই টাকাটা আসলে ট্রান্সফার করে নিজের অ্যাকাউন্টে নিয়ে যায়। মূলত নগরীর শ্রমিক অধ্যুষিত বন্দর, ইপিজেড এবং পতেঙ্গা এলাকার বাসিন্দারা ছিল এই গ্রুপের মূল টার্গেট, কারণ সহজে এই অঞ্চলের শ্রমিকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যায়। পুলিশের অনুসন্ধানে বের হয়ে আসছে শুধুমাত্র মাগুরার গোয়ালদাহ ও মহেশপুর গ্রামের 130 জনের বেশি বাসিন্দা এই ধরনের প্রতারণার সাথে সম্পৃক্ত। প্রতিদিন সে প্রায় 45 থেকে 50টি করে ভিডিও করে এবং প্রতিদিনের ভিডিও সে ডিলিট করে দেয়। আমরা গ্রেপ্তার করার সময় 36টি ভিডিও তার মোবাইলে পেয়েছি। তার মানে হচ্ছে একদিনে সে 36টা ক্লায়েন্টের কাছে গেছে এবং এই ক্লায়েন্টের ডাটাগুলো তারা শরীয়তপুরে মাগুরায় পাঠিয়ে দিয়েছে। চট্টগ্রামে এই গ্রুপটির আরও 6 সদস্যকে খুঁজছে পুলিশ। এদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আন্দোলনের মুখে 4 বছর আগে স্থগিত হোল্ডিং ট্যাক্সের আদেশ প্রত্যাহারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই আদেশ প্রত্যাহার হলে নগরবাসীকে স্থাপনার আয়তন নয়, ভাড়ার ওপর কর দিতে হবে। এতে করে 15 থেকে 20 গুণ পর্যন্ত কর বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়ের মূল উৎস গৃহকর। সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারীদের বেতন, নগরীর আবর্জনা অপসারণ, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রদান সহ বহুমুখী কর্মকাণ্ডের সিংহভাগ ব্যয় নির্বাহ করা হয় গৃহকর থেকেই। বর্তমানে নগরবাসী কর দেয় স্থাপনার আয়তনের ভিত্তিতে। সাবেক মেয়র আজমন নাসির উদ্দিন দায়িত্বে থাকার সময় বর্গফুট ভিত্তিক মূল্যায়নের বদলে স্থাপনার ভাড়ার ভিত্তিতে পঞ্চবার্ষিকী পুনর্মূল্যায়ন করা হয়। সেই সময় 15 থেকে 20 গুণ পর্যন্ত গৃহকর বৃদ্ধি পেয়েছিল। সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে 2017 সালের 10 ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় গৃহকর পুনর্মূল্যায়নের কার্যক্রম স্থগিত করে। এদিকে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মাথায় আবারও একই পথে হাঁটতে চলেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। ব্যবসায়ীদেরকে কর রেয়াত দেওয়া হচ্ছে, প্রণোদনা দেওয়া হচ্ছে। সেই জায়গায় যদি চট্টগ্রামের মানুষের উপর এইভাবে জুলুম করা হয় তাহলে চট্টগ্রামের মানুষ তো এটা মানবে না। 100 দিনের মধ্যে মেয়র মানুষকে বন্যা থেকে পানি থেকে মুক্ত করতে পারেন নাই, উনি কর বসাতে আসছেন নতুন করে। করোনাকালীন সময়ে যারা কর দিচ্ছেন তাদের উপর করের বোঝা না চাপিয়ে অনাদায়ী কর আদায়ের প্রতি সিটি কর্পোরেশনের মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে এবং করের পরিমাণ যারা দিচ্ছে তাদের উপর না বাড়িয়ে যারা দিচ্ছে না তাদেরকে করের আওতায় নিয়ে আসতে হবে। মানুষের মধ্যে কোনো ক্ষোভের সঞ্চার না করে স্থগিত আদেশ প্রত্যাহার করা হলে তা পর্যালোচনা করে সহনীয় পর্যায়ে গৃহকর নির্ধারণ করার আশ্বাস সিটি মেয়রের। আমরা নতুন অ্যাসেসমেন্ট করলো, পাবলিকের সহনীয় পর্যায়ে যাতে অ্যাসেসমেন্টটা করা হয় সেটাকে আমরা মনিটরিং করে তদারকি করে আমরা করব, এটা বলেছি। বর্তমানে নগরীতে হোল্ডিংয়ের সংখ্যা প্রায় 2 লাখ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে জমি জমা কিনে অথবা বিনিয়োগ করে ভালো নেই প্রবাসীরা। রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে গতিশীল করতে কষ্টার্জিত অর্থ দিয়ে জমি জমা কিনছেন কিংবা বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করছেন, কিন্তু এক শ্রেণীর টাউট ও ভূমি খেকোদের প্রতারণার কাছে তারা সম্পদ হারাচ্ছেন। পুলিশ প্রশাসনের প্রবাসী কল্যাণ সেলে এই ধরনের অভিযোগের শেষ নেই। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। যুক্তরাজ্য প্রবাসী ইনসাফ আলীর অভিযোগ, তিনি নগরীর খরাদিপাড়া বৈশাখী আবাসিক এলাকায় তাদের পারিবারিক জমির দলিল জাল করে একটি চক্র জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে দেয়। স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসীর সহযোগিতা না পেয়ে শেষ পর্যন্ত এসএমপির প্রবাসী কল্যাণ সেলে অভিযোগ করেন তিনি। এতে ক্ষিপ্ত হন ভূমিক্ষেক চক্র। দেশে আসার পরে তারা জোরপূর্বক একটা গড় বানাইছে এখানে, তারপরে আমরা বাধ্য হয়েছি পুলিশের আশ্রয় নিতে। প্রবাসী জমি অবৈধভাবে দখলে নিয়ে প্রতারক চক্র থেমে থাকছে না। তারা মোটা অঙ্কের চাঁদার জন্য হুমকি ধামকি দিচ্ছে। হুমকি দিতেছে যে তুই এইখান থেকে যা, তোরে বস্তাবন্দি করে পালাই দিব। আমি এই বছর এসে কাজ করতে চাচ্ছিলাম এখানে,
কিন্তু এই দেখতেছেন আমি সম্পূর্ণ ফিশারিটা করতে পারি নাই। আইনজীবীরা বলছেন এই দুষ্ট চক্রকে প্রতিহত করতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। আর পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তার মতে প্রবাসীদের অভিযোগগুলোর দ্রুত নিষ্পত্তি করা গেলে বর্তমান প্রজন্ম দেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠবে। প্রশাসনকে আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করলে আমার বিশ্বাস এইগুলো থাকবে না। দ্রুত সে সেবাটা দিতে পারি, সেটার জন্যই আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। চলতি বছরের মে মাস পর্যন্ত সিলেট রেঞ্জ ও এসএমপির প্রবাসী কল্যাণ সেলে প্রবাসীদের অর্ধশত অভিযোগ জমা পড়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেখছেন বাংলার সময়। রাজশাহীতে অনুষ্ঠিত হলো 38তম ক্যাডেট সাব ইন্সপেক্টর 2020 ব্যাচের প্রশিক্ষণ কুচকাওয়াজ। সকালে সারদা পুলিশ একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। এ সময় তিনি স্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের মানসিকতা ধারণ করার জন্য ক্যাডেটদের আহ্বান জানান। অনুষ্ঠানে 57 জন নারী সহ 1231 জন প্রশিক্ষার্থী অংশ নেন। পরে বিভিন্ন বিভাগে সাফল্যের কীর্তি রাখায় 6 জন শ্রেষ্ঠ ক্যাডেটের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি। তরুণ সমাজ মাদক বা ডিজিটালাইজেশনের যে কুপ্রভাব আছে তা দ্বারা অবক্ষয়ের শিকার না হয় সেজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। অবশ্যই সর্বোচ্চ ত্যাগ এবং তিতিক্ষার মানসিকতা নিয়ে গণমানুষের কল্যাণ, দেশের ধারাবাহিক সমৃদ্ধির লক্ষ্যে পূর্ণ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব নিয়ে ঢাকার লিয়াজো অফিস বন্ধ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদ। সদ্য বিদায়ী উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লার সময় এই লিয়াজো অফিস নিয়ে ব্যাপক সমালোচনা হয়। মাসের পর মাস ক্যাম্পাসে অনুপস্থিত থেকে লিয়াজো অফিসে বসেই তিনি সব কার্যক্রম চালাতেন। সোমবার সকালে যোগদানের পর দ্রুত সেশন জট নিরসন সহ কেন্দ্রে ছাত্রদের সশরীরে উপস্থিত থেকে পরীক্ষা নেওয়ার ব্যাপারে আশ্বাস দেন নতুন উপাচার্য। পাশাপাশি ক্যাম্পাসে সার্বক্ষণিক উপস্থিত থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। পরিমনির সংবাদ সম্মেলনের পরে সকালে মামলা গ্রহণ। দুপুরে প্রধান আসামি নাসির সহ 5 জনকে গ্রেফতার করল পুলিশ। দেশে বিদেশি মদসহ মাদক জব্দ, সংসদেও আলোচনায় পড়ি। দেশে 1 মাস পর করোনায় সর্বোচ্চ 54 জনের মৃত্যু, শনাক্ত 3000-এর বেশি। চট্টগ্রামেও ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত। সিনোফার্ম ফাইজারের টিকা প্রয়োগ শুরু 19 জুন। এবং কিডনি ও লিভার জটিলতায় বারবার জ্বরে ভুগছেন বেগম জিয়া। দ্রুত উন্নত চিকিৎসার তাগিদ মির্জা ফখরুলের। জন্মদিন নিয়ে রিটকে কটাক্ষ। এ ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।